নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়া মুম্বাইয়ের এক স্ট্রাগলিং অ্যাক্টর গুরবীর নেহরার কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। গুরবীর নেহরা, যার প্রথম পরিচয় ছিল সে একজন স্ট্রাগলিং অ্যাক্টর, আর অন্য পরিচয় সে একজন গাড়ি চোর। 2009 সাল গুরবীর নেহরা নামে এক স্ট্রাগলিং অ্যাক্টর একজন ব্রোকারের সাহায্যে মুম্বাইতে একটা বাড়ি ভাড়া নেয়। পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করে তার হাতে বাড়ির চাবি তুলে দেওয়া হয়। কিন্তু এটা কি গুরবীর নেহরার আসল চেহারা, নাকি সত্যিটাকে লুকিয়ে রাখা হয়েছে? 2011 সালের অগস্ট মাসে সেক্টর 78-এর পুলিশ এক গাড়ি চোরের খবর পায়। নাকাবন্দি করে পুলিশ যখন গাড়িটিকে ধরে, তখন জানা যায় যে গাড়িটি গুরবীর নেহরা চালাচ্ছিল। গুরবীর নিজেকে নির্দোষ বলে দাবি করে, কিন্তু গাড়ির যে কাগজপত্র সে দেখাচ্ছিল তা গাড়ির সাথে মিলছিল না। তার উপর চাপ সৃষ্টি করলে পরে প্রথমে সে বলে গাড়িটি তার বন্ধুর, কিন্তু পরে স্বীকার করে নেয় যে গাড়িটি সে চুরি করেছিল। পুলিশ তখন তার উপর আরও চাপ দেয়, জানতে চায় যে সে কবে থেকে এই কাজ করছে। গাড়ি চুরি রিপোর্ট থেকে জানা যায় যে ফোর আইকনে গুরবীর 12ই আগস্ট 2011 তারিখে ধরা পড়েছে সেটা আসলে 29শে জুলাই চুরি হয়েছিল, আর তার রিপোর্ট 30শে জুলাই দাখিল করা হয়। কিন্তু কোনো পুলিশ স্টেশনেই এমন কোনো রেকর্ড পাওয়া যায়নি যার থেকে জানা যায় গুরবীর একজন গাড়ি চোর। জিজ্ঞাসাবাদের সময় গুরবীর প্রথমে অস্বীকার করে, কিন্তু পরে সে স্বীকার করে যে 2010 সালের জুলাই মাসে পাঞ্চকুলা সেক্টর 97 থেকে ব্ল্যাক কোয়ালিস, আর 2009 সালের জুন মাসে সেক্টর 96 চণ্ডীগড় থেকে একটা এস্টিম গাড়ি চুরি করেছিল। পুলিশ আরও অবাক হয়ে যায় যখন সে বলে যে চুরি করা ব্ল্যাক কোয়ালিসটা সে হরিয়ানার সিরসাতে 2010 সালের জুলাই মাসে ফেলে দিয়ে আসে। সেক্টর 78-এর পুলিশ সেক্টর 97 ও সিরসা পুলিশ স্টেশনে খবর নেয় আর জানতে পারে সেক্টর 97-এর পুলিশের খাতায় সেখানকার ক্লাব থেকে চুরি যাওয়া ব্ল্যাক কোয়ালিসের রিপোর্ট দাখিল আছে। সিরসা পুলিশ এই ব্ল্যাক কোয়ালিসটা 2010 সালের জুলাই মাসে পেয়েছিল। পুলিশ জানতে চাইছিল গুরবীর নেহরা আর কি অপরাধের সঙ্গে যুক্ত। গাড়ি চুরি করে অন্য স্টেটে বেচে দেওয়া একটা চোর এত বড় একটা গাড়ি এইভাবে কেন ফেলে দিয়ে চলে গেল? সেক্টর 78-এর পুলিশ সেক্টর 97-এর পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে নিখোঁজ ব্ল্যাক কোয়ালিসের খোঁজ করতে শুরু করে। তখন জানা যায় যে 2010 সালের জুলাই মাসে অন্য একটি রিপোর্টে 7 বছরের কোমলের কিডন্যাপিং কেসে এই ধরনের ব্ল্যাক কোয়ালিস ব্যবহার করা হয়েছিল, আর এই কেসটি একদিন পরেই ক্লোজ করে দেওয়া হয়। সেক্টর 78-এর পুলিশ কোমলের পরিবারকে খুঁজে বার করে, তার বাবা কিরাট সিং ও মা সিমরান সিংকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ কিডন্যাপিং এর কেসের ব্যাপারে আরও তথ্য চাইছিল, যাতে গুরবীর নেহরা এই কেসের সাথে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। 2010 সালের 29শে জুলাই কোমল যখন বাড়ির বাইরে খেলা করছিল তখন তাকে অপহরণ করা হয়। তার মা সিমরান সিং তাকে সব জায়গায় খুঁজে দেখে। তারপর পাড়ার ধোপা তাকে জানায় একটা ব্ল্যাক কোয়ালিস বাড়ির সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তখনও তার সন্দেহ হয়নি যে ওই ব্ল্যাক কোয়ালিসেই কোমলকে অপহরণ করা হয়েছে। কোমলের বাবা মা তখন পুলিশে খবর দেন। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু পরের দিনই কেস ক্লোজ করে দেওয়া হয়। কিন্তু কেন? কারণ পরের দিনই কোমলের ব্যবসাদার বাবাকে অপহরণকারী ফোন করে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারী কিরাটের থেকে তার মোবাইল নাম্বার নেয় আর তাকে হাইওয়ের পাশে একটা ধাবার কাছে ডাকে। কিরাট সিং কথা মতো মুক্তিপণ নিয়ে সেই জায়গায় হাজির হয়, আর অপরাধী তার মেয়ে তাকে ফেরত দিয়ে দেয়। এখন দুটো ঘটনা পুলিশকে অবাক করে দিচ্ছে। প্রথমত, ল্যান্ডলাইনে ফোন করে মোবাইল নাম্বার চাওয়া, আর এই কথাটা জানা যে সে যেই টাকা দাবি করছে তা দেওয়ার সামর্থ্য কিরাট সিং এর আছে কিনা। এই অপহরণকারী কে? কিরাট পুলিশকে জানায় হাইওয়ে থেকে কোমলকে আনতে গিয়ে সে অপরাধীর মুখ দেখেছিল, আর সেই মুখটা সে সারা জীবনও ভুলবে না। গুরবীরকে শনাক্ত করার জন্য কিরাটকে ডাকা হয়। গুরবীরকে কিরাটের সামনে আনা হয়। সে পুলিশকে জানায় গুরবীরই সেই লোক যে কোমলকে অপহরণ করেছিল আর সেই ব্ল্যাক কোয়ালিসটা চালাচ্ছিল। গুরবীর নিজেকে নির্দোষ বলে দাবি করে আর বলে যে সে কোনো কিডন্যাপ করেনি। তারপর আমি খুব ভালোভাবে কথা বলছি তোর সঙ্গে, পুলিশের লোক হয়েও সুযোগটা কাজে লাগা। সত্যি কথা বল। স্যার, ওই অ্যাক্সেন্টটা যেটা আমি 2009-এর জুন মাসে চুরি করেছিলাম। ওই গাড়িতে কাকে তুলেছিলিস? একটা বাচ্চা ছিল, শ্রুতি। পাঞ্চকুলা সেক্টর 108 থেকে ওকে তুলেছিলাম। খুব সহজেই গুরবীর তার দ্বিতীয় অপরাধ স্বীকার করে নিল। সে বলে যে সে 2009 সালে আরও একটি বাচ্চা শ্রুতিকে অপহরণ করেছিল, কোমলকে অপহরণ করার 1 বছর আগে। সে কি সত্যি বলছিল, নাকি অন্য কোনো গল্প বানাচ্ছিল, নাকি সে এখনো যতটা বলছে তার থেকে অনেক বেশি লুকোচ্ছে? কে ছিল এই শ্রুতি আর কি হয়েছিল তার সাথে?
এই কেসটা খবরের কাগজে বেরিয়েছিল। আর পরের দিনই ক্লোজ হয়েছিল। একদম। ও দুপুরবেলা ঘরের বাইরে বারান্দায় দোলনায় খেলা করছিল। আমি ঘরের ভেতরে ছিলাম, বাইরে এসে দেখলাম শ্রুতি ছিল না। শ্রুতি, 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 কোথায় গেল মেয়েটা? অপরাধটা একই পদ্ধতিতে যেভাবে কোমলকে কিডন্যাপ করা হয়েছিল। ব্যাপারটা একজন দেখেছিল, যে শ্রুতিকে গাড়িতে যেতে দেখেছিল। স্যার, ও একটা কালো গাড়িতে ছিল। আপনি ওই লোকটার সাথে শ্রুতিকে গাড়িতে যেতে দেখেছেন? আগে হ্যাঁ। তো আপনি গাড়ি থামানোর চেষ্টা করেননি? স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম কোনো আত্মীয় হবে হয়তো, চুপচাপ গাড়িতে বসে যাচ্ছিল। একটা ব্যাপার পরিষ্কার হচ্ছে না, তুই ওই বাচ্চা মেয়েটাকে রাজি করালি কি করে? শুধু একটা অ্যাড্রেস জিজ্ঞেস করেছিলাম আমি ওকে। আরে বাবু, এই অ্যাড্রেসটা তুমি জানো? কোন অ্যাড্রেস আঙ্কেল? বাবু, এই বাড়ি নাম্বার 14 কোথায় আছে? 14 নম্বর বাড়ি? হ্যাঁ, তুমি এগিয়ে গিয়ে বাঁদিকে ঘুরলেই ডান দিকে প্রথম বাড়িটাই 14 নম্বর। আসলে বাবু, আমি অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। যদি তুমি আমাকে এসে একটু দেখিয়ে দাও তাহলে আমি তোমাকে এখানে এসে ছেড়ে দেবো। ওকে আঙ্কেল। সো সুইট অফ ইউ, প্লিজ কাম। কি নাম তোমার বাবু? শ্রুতি। শ্রুতি, ভেরি নাইস নেম। হ্যাঁ, আর আমার স্কুলের নাম হলো ভেতরে কে ছিল সেটা আমি ঠিক খেয়াল করিনি। মেয়েটির ছবি নিয়ে আমরা অনেক জায়গায় খুঁজলাম, খোঁজ খবরও নিলাম, কিন্তু কেসটা এগোনোর আগেই, আমরা কিছু করার আগেই, মানে পরের দিন, মেয়েটির বাবা রমন সিং এর বাড়ির ল্যান্ডলাইনে কেউ একজন ফোন করে। হ্যালো, তোমার মেয়ে কালকে রাত্রিবেলা খাবার খেয়েছে আর এখন খুব ভালো করে ঘুমোচ্ছে। কে তুমি? কোথা থেকে বলছো? পয়সাওয়ালা লোক তুমি। 20 লাখ টাকা দাও আর তোমার মেয়েকে নিয়ে টাকা যাও। তুমি পেয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু শ্রুতির সঙ্গে কথা বলো প্লিজ। যদি তুমি টাকা না দাও, আর পুলিশকে মাঝখানে ডাকো, তাহলে বাধ্য হয়ে আমাকে খারাপ লোক হতে হবে। দেখো দেখো, তুমি যেখানে বলবে আমি টাকা নিয়ে আসবো, প্লিজ শ্রুতিকে কিছু করো না। ঠিক আছে, নিজের মোবাইল নাম্বার দাও। হ্যাঁ, যে মোবাইল থেকে ওনাকে ফোন করা হয়েছিল সেটা ট্রেস করা যায়নি। নতুন সিম ছিল, একদিনই হয়তো ব্যবহার করেছে। তারপর মুক্তিপণ নিয়ে গেলেন। আমি চাইছিলাম যে আমার মেয়ে যেন ঠিক মতো বাড়িতে ফেরে, আর কিছু না। টাকা যাক, কোনো দুঃখ নেই। তুমি কিছু একটা করো প্লিজ, আমার মেয়েকে বাড়ি ফিরিয়ে আনো, আমার শ্রুতিকে বাড়ি ফিরিয়ে আনো। ও আমাকে সেক্টর 28-এর একটা জায়গায় ডেকে পাঠায়। হ্যালো,
স্যার ও আমাকে ফোন করে বলল আমার মেয়ে শ্রুতি রাস্তার ধারে আমার অপেক্ষা করছে। শ্রুতি, বাবা মা, বাবা মা, বাবা চলো। তুমি কোথায় এই তো বাবা এসে গিয়েছিলে? গেছে। তুই ঠিক আছিস তো? হ্যাঁ? শ্রুতি, টাকা চলে গেছে কিন্তু কোনো দুঃখ নেই, আমি আমার মেয়েকেও ফিরে পেয়েছি। আমাদের জন্য ওটাই যথেষ্ট। এই ছিল। কিডন্যাপিং এর দুটো কেস সম্পূর্ণ আলাদা, কিন্তু পদ্ধতি এক। মুক্তিপণ হাতে আসার পর বাচ্চাদের ফেরত দিয়ে দেওয়া হয়। গুরবীর মুম্বাইয়ের স্ট্রাগলিং অ্যাক্টর ছিল ঠিকই, কিন্তু তার যে গল্প পুলিশ জানতে পারলো সেটা কোনো সিরিয়াল বা ফিল্মের গল্প নয়। গাড়ি চোর বা অপহরণকারী কোনো সিরিয়ালের চরিত্র নয়, বরং এই গল্পের অ্যাক্টর একজন ধূর্ত আর চালাক অপরাধী ছিল। গুরবীরের অপরাধের গল্প শুনে পুলিশ সম্পূর্ণভাবে শকড হয়ে যায়। এখন প্রশ্ন উঠছে যে আর কত সত্যি বেরিয়ে আসতে বাকি। তুই তো বড় শয়তান দেখছি, আর কোনো শয়তানি বাকি আছে? আর একটা, শুধু আর একটা। এটা আবার কবে? 7ই সেপ্টেম্বর 2010 সালে। কাকে তুলেছিলিস? ঋষভ আগরওয়াল। এই চল 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 তাড়াতাড়ি বল দে। এই চল 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 তাড়াতাড়ি বল দে। বল দে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। আমাকে দে আমাকে দে। গোল! ইয়েস ইয়েস। দে 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 বল দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। তুই আজ খুব ভালো খেলেছিস, খুবই ভালো। কালকে আবার খেলার মাঠে দেখা হবে। চল বাই বাই। বাবা 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 কেউ তার করে আমাকে! বাবা ঋষভ আগরওয়াল, সেক্টর 187, চণ্ডীগড়। গুরবীর সত্যি বলেছে, ঋষভের কিডন্যাপিং সত্যি হয়েছিল নভেম্বর 2010-এ। আর ওই কেসটা পরের দিনই ক্লোজ হয়ে যায়। হ্যালো, গুরবীর প্রতিবেশীর বাড়িতে ফোন করেছিল আর সুশীল বাবুকে ওখানে ডাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনার ল্যান্ডফোনটা দুদিন ধরে বন্ধ ছিল।
ঋষভকে তাড়াতাড়ি নিয়ে এসো প্লিজ। তুমি এসব নিয়ে চিন্তা করো না একদম, আমি ছেলেকে নিয়েই ফিরবো। আরে ভাই কি ঝামেলায় পড়লাম বলো তো? সে ভালো না খারাপ? পুলিশকে তো ডেকেছি, দেখি কি হয়। ঋষভ, বাবা কোথায় গেছিস বাবা? কোথায় গেছিস বাবা? তুই আমাকে চিনি? আসলে আমার বাবা। ওই লোকটা ঋষভকে নাপিতের দোকানে ছেড়ে দেয়, আর তারপরে সুশীলবাবুকে ওখানে ডাকে আর বলে যে বাচ্চাটাকে ওখান থেকে নিয়ে যেতে। ও ওখান থেকে পালিয়ে যায়। বাচ্চাটা তখন খুব কাঁদছিল, তাই ওর সন্দেহ হয়। ওই পুলিশকে ফোন করে জানায় যে ওখানে একটা কেউ বাচ্চা রেখে গেছে, যে খুব কাঁদছে। তারিখও পাক্কা মনে আছে স্যার, 8ই ডিসেম্বর 2010 সাল। ছেলেটা আমার দোকানে এসেছিল একটা বাচ্চা ছেলেকে নিয়ে। ওই ধরুন 11টা নাগাদ স্যার। চলো আসুন স্যার। কি করাবেন? কাটিং, শেভিং? না না, আমি কিছু করতে আসিনি। আমি শুধু আমার ছেলের চুলটা কাটাতে এসেছি। চুল কাটার সময় খুব কান্নাকাটি করে আমার বাবু, আর জেদ করে বলে যে আমি চুল কাটাবোই না। কেন বাবু, ভয়ের কি আছে? শুধু তো 5 মিনিটের ব্যাপার। আমি তোমাকে হিরোর মতো চুল কেটে দেবো। হ্যাঁ আরে বাহ, দেখেছো আঙ্কেল কত ভালো। আর এবার তুমি এখানে চুপচাপ বসে চুলটা কাটাও, বাবা 10 মিনিটে চলে আসবে। ওকে চলো চলে এসো বাবু, এসো 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 এসো। দাদা একটু সাবধানে চুল কেটো, 10 মিনিটে আসছি আমি। আরে আপনি একদম টেনশন নেবেন না, আপনি সাবধানে যান। ততক্ষণ চুলটা দারুণ কেটে দিচ্ছি। ঠিক আছে। বাবা এক্ষুনি চলে আসবে বলে লোকটা কেটে পড়লো স্যার। আমার মনে হলো ওই ওর বাবা। প্রথমে তো আমি বুঝতে পারিনি স্যার, ছেলেটাকে অপহরণ করা হয়েছে। অনেকক্ষণ ধরে দেখলাম বাচ্চাটা কাঁদছে। বাবা কি হয়েছে? কি হয়েছে বাবু? কাঁদবে না, এমন করে চুল কেটে দেবো তুমি বুঝতেই পারবে না। একদম নতুন স্টাইল করে দেবো। হ্যাঁ, তোমার বাবা বলে গেছিল না এক্ষুনি চলে আসবে? ও আমার বাবা নয়, ও আমাকে জোর করে এখানে এনেছে। আমি তাকে দূর থেকে দেখেছিলাম, ঠিক করে চেহারাটা দেখতে পাইনি। এই দাঁড়াও! বাবা বাবা স্যার, আমি খুব কাছ থেকে দেখেছিলাম। একেবারে পাক্কা এই সেই লোকটা। আসুন স্যার, কি করাবেন? কাটিং, শেভিং? না না, আমি কিছু করতে আসিনি। ব্যাস স্যার, এই 3টেই খারাপ কাজ আমি করেছিলাম, আর আমি কোনোদিন কিছু করিনি। তোকে আর বিশ্বাস হচ্ছে না। তুই প্রত্যেকবার অর্ধেকটা সত্যি বলিস, বাকিটা পেটে রেখে দিস। না স্যার, আমি সত্যি বলছি, আর কিচ্ছু করিনি আমি। তুই প্রত্যেকবার লোকজনকে ল্যান্ডলাইনে ফোন করে তারপরে মোবাইল নাম্বারটা নিতিস। শুধুমাত্র একবারই পাশের বাড়ির ল্যান্ডলাইনে ফোন করেছিলিস। ব্যাপারটা কি? স্যার অ্যাকচুয়ালি আমি এদের মধ্যে কাউকে চিনতামও না স্যার। আমি শুধু এইটুকুই জানতাম যে এদের প্রচুর টাকা রয়েছে স্যার। নাম ঠিকানা থাকতো, আর জানতাম যে পার্টির প্রচুর টাকা রয়েছে। আমি ইনকোয়ারিতে অ্যাড্রেসগুলো দিয়ে ফোন নাম্বার জেনে নিতাম। হ্যাঁ, কিরট সিং, সেক্টর 86। আগে হ্যাঁ, রমন সিং, পঞ্চকুলা, বাংলো নাম্বার সুশীল আগরওয়াল, সেক্টর 187, চণ্ডীগড়। হ্যাঁ, বিক্রম সিং এর নাম্বারটা চাইছিলাম, সেক্টর 187, চণ্ডীগড়। সুশীল আগরওয়ালের বাড়ির ল্যান্ডলাইন নাম্বার আউট অফ সার্ভিস ছিল, সেজন্য আমি ওদের প্রতিবেশীর নাম্বারটা নিই।
এখন বল মুম্বাইতে কোথায় থাকিস? কি? মুখ দেখে কি করে বুঝবো স্যার যে এত বড় বদমাইশ হবে সে? আমরা ওই মহিলার সঙ্গে দেখা করবো যার বাড়িতে গুরবীর থাকে। আমি এখনই ওনাকে ফোন করছি। আপনি এইরকম লোককে আমার ভাড়াটিয়া করেছেন? আপনি একবার যাচাইও করলেন না? বললেন যে পুলিশ ভেরিফিকেশন করিয়েছি, কি করলেন? হ্যাঁ, আমি পুরো পুলিশ ভেরিফিকেশন করিয়েছিলাম স্যার। সবকিছু ঠিক ছিল স্যার, সব পেপার ওয়ার্ক করিয়েছি স্যার। আমি পাসপোর্ট আর বাকি পেপারে পুলিশের স্ট্যাম্পও লাগিয়েছিলাম স্যার। স্যার, এই গুরবীর ছেলেটা খুব চতুর। অতি চালাকের গলায় দড়ি হয়, এবার আর পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। ওর চার্জশিট এমন বানাবো যে পালাতে পথ পাবে না। রাস্তায় এরকম লোক ঘুরে বেড়ালে বিপদ বাড়বে। আর কথা তো এমন ভাবে বলছে যে ও নিজেকে বাঁচিয়ে রাখার সব রাস্তাই জেনে ফেলেছে। এরকম মনে হচ্ছে না যে তুই সব কাজটা একলা করেছিস। চল বল, কে কে আছে তোর সঙ্গে? স্যার আমি সত্যি বলছি, আমার সঙ্গে আর কেউ নেই, আমি একাই করেছি। কোথা থেকে চালা সেই ধান্দা? আর মুক্তিপণের টাকাগুলো কোথায় রেখেছিস? গুড়গাঁওতে একটা ফ্ল্যাট কিনেছি স্যার। ঠিকানা বল। কুলদীপ, এর ব্যাংক স্টেটমেন্টটা দেখো, অনেক টাকা জমিয়েছে। স্যার এই পাসপোর্টটা পেলাম। ইন্ডিয়ার বাইরেও গেছে কয়েকবার। কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকা আজ পর্যন্ত ধরাও পড়েনি। সেই জন্যই ভেরিফিকেশনে ক্লিন চিট পেয়েছে। স্যার, এই দেখুন। ছেলেটা বিবাহিত নাকি এটা ওর কোনো নাটক? ছবিতেই মেয়েটা তোর কে হয়? এটা আমার বউ জসমিত। এখন কোথায়? আমার বাড়িতে। বাড়ি কোথায় তোর? অমৃতসর। আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। থ্যাংক ইউ স্যার। আর একটা নতুন খবর পেয়েছি। গুরবীরের বাড়ি যাওয়ার আগে আমাদের একবার অমৃতসর পুলিশ স্টেশনে যেতে হবে। কেন? কবর খুঁড়ে আবার কি বার করলে? স্যার, এতদিন তো শুধু কিডন্যাপিং এর খবর পাচ্ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে রহস্যটা অনেক বেশি গভীর। মানে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গর্বীরের বাড়ি যাওয়ার আগে আমাদের একবার অমৃতসর পুলিশ স্টেশনে যেতে হবে। কেন? কবর খুঁড়ে আবার কি বার করলে? স্যার, এতদিন তো শুধু কিডন্যাপিং এর খবর পাচ্ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে রহস্যটা অনেক বেশি গভীর। মানে 3টে অপহরণ আর এতগুলো গাড়ি চুরি, এই সমস্ত অপরাধ সামনে আসার পরেও এখনো এমন কিছু একটা ছিল যা পুলিশের জানা বাকি আছে। পুলিশ এটা ভেবে অবাক হয়ে গিয়েছিল যে এতগুলো অপরাধ করার পরেও এই লোকটা প্রকাশ্যে কি করে ঘুরে বেড়াচ্ছিল। স্যার, গুরবীর মেহরা অমৃতসরের খুব নামী পরিবারের ছেলে। ওর বাবা এই শহরের একজন নামী ব্যবসায়ী। উনি খুব দান ধ্যান করতেন। কি হয়েছিল বলুন। গুরবীর নেহরার বাবা অমরজিৎ নেহরার মার্ডার হয়েছিল 12ই আগস্ট 2002-তে ওনার নিজেরই বাড়িতে। মার্ডার রাতে হয়েছিল, বাড়ির ভেতর। বাড়ির কেউ এতটুকু বুঝতে পারলো না যে আততায়ী ভেতরে ঢুকলো কিভাবে। এই কেসের জন্য আমরা ডগ স্কোয়াডকে ডেকেছিলাম। স্নিফার ডগ ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তাতে আমার সন্দেহ হয় যে এই কাজ বাড়িরই কেউ না কেউ করেছে। বাড়ির সমস্ত সদস্য এবং আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করেছিলাম। আমি জানতাম বিষয়টা পারিবারিক। অবশেষে গুরবীর নিজের দোষ স্বীকার করে নিয়েছিল। হ্যাঁ, আমি মেরেছি আমার বাবাকে। আমি মেরেছি। বাবার কাছে টাকার অভাব ছিল না, কিন্তু সেই টাকাটা আমাদের জন্য ছিল না, সারা দুনিয়াকে দান করার জন্য ছিল। চ্যারিটি করতেন উনি। আর বাড়ির ভিতরে আমাকে 1 টাকার জন্য ভিক্ষে করতে হতো। স্যার, বাইরের লোক কি জানবে যে বাড়ির ভিতরে দিনের পর দিন কি চলছে? 2 হাত ভরে সবাইকে দান করতেন, আর আমি কিছু চাইলে টাকা নেই। এত কিছু হওয়ার পরেও ও সাজা পেল না? চালাক ছিল, লেখাপড়াও জানতো, আইনকেও ও বোকা বানিয়েছিল। নো স্যার, পুলিশ আমাকে ফাঁসিয়েছে, জোর করে আমাকে এসব লিখিয়েছে। কিন্তু বয়ানে তো তুমি সই করেছো। স্যার, লকআপে পুলিশ চাইলে সব কিছু করাতে পারে, সাক্ষ্য, এমনকি সইও। পুলিশ আমার বাড়ির লোকজনের জীবন অতিষ্ঠ করে দিয়েছিল, আমার মাকে টর্চার করত। আমি এসব আর সহ্য করতে পারিনি, সেজন্যই ওরা যা কিছু বলেছে আমি করেছি। স্যার, সত্যি এটাই যে পুলিশ এখনো আমার বাবার খুনিকে ধরতেই পারেনি, আর সেই জন্যই সমস্ত অভিযোগ আমার উপর চাপাচ্ছে।
3 সপ্তাহ পরে ও বেল পেয়ে গেল। আপনারাও সেরকম কোনো পোক্ত প্রমাণ পাননি? আগে না। না স্যার, আমার ছেলে এরকম কোনোদিন করতে পারে না। দেখুন, আমার স্বামী কোনো চোরটোর নয়। উনি কত পরিশ্রম করছেন অ্যাক্টিংয়ে নিজের ক্যারিয়ার বানাবার জন্য। কমতি কি আছে আমাদের? বাড়ি আছে, টাকা আছে, ভগবানের দয়ে সবকিছু আছে, তাহলেও টাকার জন্য এরকম কেন করবে? স্যার, গুরবীরের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল থেকে এটাই বোঝা যাচ্ছে, যখন যখন ও মুক্তিপণ পেয়েছে তখনই ওর অ্যাকাউন্টে একটা বড় অ্যামাউন্ট ডিপোজিট হয়েছে। ওই 3টে পরিবারের সমস্ত বয়ানও আমাদের কাছে আছে। ছেলেটা বেশ কয়েকবার আইনকে ফাঁকি দিয়ে পালিয়েছে, কিন্তু এইবার নয়। একটা ব্যাপার ক্লিয়ার হচ্ছে না যে এত বড় ঘরের ছেলে হয়ে অপরাধী কি করে হয়ে উঠল। যাকে বড় ঘরের তো কি হয়েছে, ছেলেটা বিপজ্জনক। ওকে ছেড়ে রাখার মানে হলো ও আবার কোনো না কোনো অপরাধ করবে। 10 লাখ টাকা দিয়ে যাও, নিজের বাচ্চাকে বাড়িতে নিয়ে যাও। আমি তোমাকে 10 লাখ টাকা দিচ্ছি, কিন্তু আমার বাচ্চাটার যেন কোনো ক্ষতি করো না। আরে কি করবে জেনে যে আমি কে? 20 লাখ টাকা দাও আর নিজের মেয়েকে নিয়ে যাও। হ্যালো, আমার ক্লায়েন্ট মিস্টার গুরবীর নেহরা এই সমস্ত কেসে বেকসুর স্যার। এই সমস্ত কেস পুলিশ ওনার বিরুদ্ধে সাজিয়েছে, যেগুলো মিথ্যে আর ভিত্তিহীন। আমি কারোর গাড়ি চুরি করিনি, আমি কোনো অপহরণ করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে জোর করে ক্রাইমের কনফেশন করানো হয়েছে। আমি কোনো নাকাবন্দিতে ধরা পড়িনি স্যার। পুলিশ এটা একদম মিথ্যে বলেছে। চল বাইরে আয়। কি হয়েছে স্যার? আসলে পুলিশের সঙ্গে একটা পারিবারিক বিষয় নিয়ে আমার ঝামেলা হয়েছিল, আর সেই বিষয়টা নিয়েই এনারা আমাকে গ্রেপ্তার করেছেন, আর প্রথম থেকেই আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে যাচ্ছেন। প্রসিকিউশন যে মামলাই আদালতে পেশ করেছে তার মধ্যে অনেক অসঙ্গতি আছে, কিন্তু গুরুবীর নেহেরার বিরুদ্ধে কিছু পোক্ত প্রমাণও সামনে এসেছে, যেটা বিচার করলে এটা প্রমাণ হয়ে যায় যে এইসব অপহরণের কেসে গুরুবীর নেহেরা শামিল আছে। এই আদালতে পেশ করা সমস্ত প্রমাণ ভুয়ো আর ভিত্তিহীন হতে পারে না, কারণ ওই মানুষগুলো গুরুবীর নেহেরাকে চিনতে পেরেছেন যারা অপহরণের শিকার হওয়া পরিবারগুলোর সঙ্গে যুক্ত, আর যারা না গুরুবীর নেহেরাকে আগে থেকে চিনতেন আর না ওর সঙ্গে ওদের কোনো শত্রুতা ছিল, যার জন্য ওনারা ওকে মিথ্যে কেসে ফাঁসানোর চেষ্টা করতে পারেন। এর জন্যই আদালত গুরুবীর নেহেরাকে এই সমস্ত অপহরণের কেসে দোষী সাব্যস্ত করে অপরাধী ঘোষণা করছে। আর মুক্তিপণের টাকা উসুল করার জন্য গুরুবীর নেহেরা যেভাবে পীড়িত পরিবারগুলোর উপর উপদ্রব করেছে আর তার জন্য যে যে রাস্তা নিয়েছে, সেটা দেখে এটা পরিষ্কার হয়ে যায় যে মুক্তিপণের টাকা না পেলে গুরুবীর নেহেরা এর থেকেও মারাত্মক অপরাধ করত। এই সমস্ত প্রমাণ আর তথ্যকে মাথায় রেখে এই আদালত গুরুবীর নেহেরাকে 364-র 1 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। এই রায় সেশন কোর্ট দিয়েছিল, আর এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে। আপাতত গুরবীর নেহেরা জেলে সাজা ভোগ করছে। একটা গাড়ি চুরির অপরাধের ডালি সামনে এনে দেয়, একটা ভয় ধরানোর সত্যি সামনে আনে যে এত অপরাধ করার পরেও
গুরবীর পুলিশের নাগাল থেকে পালিয়ে বাঁচছিল। এখানে একটা সোজা অথচ জরুরি প্রশ্ন উঠছে, যদি এমন কোনো অপরাধী থাকে যাকে পুলিশ এখনো ধরতে পারেনি, তাহলে কি তার ভেরিফিকেশনের আইনি প্রক্রিয়ায় তার অপরাধের কথা জানা সম্ভব? পাসপোর্ট প্যান কার্ডের দ্বারা কি কখনো কারো অপরাধের কথা জানা সম্ভব হয়? একটা ছাপ দেখে কি কখনো কোনো মানুষের সততা বিচার করা সম্ভব হতে পারে? এখানে আরো একটা জরুরি প্রশ্ন ওঠে যে পুলিশের ফাইলে কোনো কেস কবে বন্ধ হওয়া উচিত? অপহরণকারী যদি মুক্তিপণ পাওয়ার পর তার শিকারকে ছেড়ে দেয় আর সে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে যায়, তাহলে কি সেই কেস সেখানেই বন্ধ হওয়া উচিত? এটা কি একটা ভয়ঙ্কর চিন্তাভাবনা নয়? প্রায়শই ম্যান পাওয়ার কম থাকার কারণে অনেক কেস সলভ করা যায় না, ফাইলে আটকে পড়ে থাকে, নয়তোবা এইভাবে ক্লোজ করে দেওয়া হয়। 100 কোটি মানুষের দেশে ম্যান পাওয়ারের স্বল্পতা, এটা কি আপনি বিশ্বাস করেন? ম্যান পাওয়ারের স্বল্পতা নাকি নতুন রিক্রুটমেন্টের জন্য ফান্ডের স্বল্পতা? অবাক করার বিষয় হলো, যেখানে প্রতিটি পদক্ষেপে আমাদের নতুন ট্যাক্স দিতে হয়, সেখানে আমাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে টাকার অভাব পড়ে। এই কারণটা দেখানো হয়। এই যুক্তিটি কি হাস্যকর বলে মনে হয় না? প্রশাসন আর আইনের কাছে অপরাধকে আটকানো ছাড়া আর কি কাজ থাকতে পারে? অনেক সময় যখন সিকিউরিটির কারণে ভেরিফিকেশনের জন্য আমাদের কাছে প্রমাণপত্র চাওয়া হয়, প্রচুর সংখ্যক ডকুমেন্ট আমাদের জমা দিতে হয়, তখন আমরা বিরক্ত হয়ে বলি, আমরা কি কোনো অপরাধী? কত ব্যবসাদার, কত এজেন্সি নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য, ক্লায়েন্ট বাড়ানোর জন্য, টার্গেট অ্যাচিভ করার জন্য অসম্পূর্ণ ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে নেয় এটা বলে যে আমরা ম্যানেজ করে নেব, হয়ে যাবে। যখন আমরা নিজেরাই আইনি প্রক্রিয়া মেনে চলি না, নিজেদের মধ্যে ম্যানেজ করার অ্যাটিটিউড নিয়ে ঘুরি যাতে আমাদের কাজ দ্রুত হয়ে যায়, সেক্ষেত্রে তো আমরাই দায়ী হলাম ভেরিফিকেশনের প্রসেসকে নষ্ট করার জন্য। আর তখন এমন একজন ব্যক্তি সামনে আসেন যার ডকুমেন্ট সম্পূর্ণ ক্লিন, আর তাতে কোথাও কোনো অপরাধের ইতিহাসের উল্লেখ নেই। প্রয়োজন হলো যাতে আমরাও সতর্ক থাকি আর প্রশাসনকে নিজের কাজ ঠিকমতো করতে দিই। কারো ডকুমেন্ট থেকে হয়তো জানা যাবে না, কিন্তু অপরাধী যেখানে খুশি যে কোনো রূপে লুকিয়ে থাকতে পারে। আর এমন অপরাধীদের দেখতে না পাওয়া, তার মানে অপরাধের ইঙ্গিতকে সম্পূর্ণ অবহেলা করা। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের ক্ষেত্রে এক্সট্রা অ্যালার্ট থাকাটাই বুদ্ধিমানের কাজ। জয় হিন্দ।